কয়েকদিন আগে দেশের একজন প্রবীণ সামরিক নেতা জনসমাগমে দাঁড়িয়ে এমন একটি কথা বললেন যা শুনে পুরো রাজনৈতিক মহলের রক্ত জমে গেছে। তিনি বললেন প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত কাটাতে যাবেন না, যে কোনো মুহূর্তে তাকে খুন করা হতে পারে। একজন সাবেক সেনা কর্মকর্তা যিনি দশকের পর দশক ধরে রাজনীতি করেছেন, তিনি কেন হঠাৎ এমন একটি ভয়ানক সতর্কতা দিচ্ছেন? কার বিরুদ্ধে এই সতর্কতা? আর সবচেয়ে বড় কথা, এই সতর্কতার পেছনে কি এমন তথ্য লুকিয়ে আছে যা আমাদের জানা উচিত? গল্পটা শুরু করি অনেক আগে থেকে। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি লন্ডনে বসে একটি বাক্য উচ্চারণ করেছিলেন যা রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। তিনি বলেছিলেন, দেশে ফেরার ব্যাপারটি তার একক নিয়ন্ত্রণাধীন নয়। বহু মানুষ এই কথাকে শুধু রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু যারা গভীরে খেয়াল করেছিল তারা বুঝতে পেরেছিল এই বাক্যের পেছনে একটা চরম আতঙ্ক কাজ করছে। একজন মানুষ যখন বলে যে তার জীবন শেষ হতে পারে, তখন সেটা কোনো নাটক নয়, সেটা হলো বাস্তবসম্মত আশঙ্কা। কিন্তু সময় এগিয়েছে, ক্ষমতার চাকা ঘুরেছে, আর সেই ব্যক্তি আজ দেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান স্বদেশের মাটিতে ফিরে এসেছেন, ক্ষমতায় বসেছেন, কোটি মানুষ উল্লাস করেছে, কিন্তু সেই উল্লাসের আড়ালে একটা প্রশ্ন কিন্তু এখনও অমীমাংসিত রয়ে গেছে। সেই মৃত্যুর ভয়টা কি সত্যিই কেটে গেছে? উত্তরটা খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। খুব সাম্প্রতিক একটি ঘটনা দিয়ে শুরু করি। ঢাকার বুকে হঠাৎ করে এমন একজন মানুষ গ্রেফতার হলেন যার নাম শোনার পর পুরো দেশের একটা হিল্লোল উঠেছে। মেজর মোজাফফর হোসেন। নামটা অনেকের কাছে অপরিচিত হলেও এই নামটার সাথে জড়িত আছে দেশের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত এবং রহস্যময় একটি অধ্যায়। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে যে নৃশংস হামলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেছিলেন, সে হামলার অন্যতম প্রধান সন্ত্রাসী হলো এ মোজাফফর। এখন প্রশ্ন হলো, একজন দণ্ডপ্রাপ্ত আসামি যে প্রায় 45 বছর ধরে ধরাছোঁয়ার বাইরে ছিল, সে হঠাৎ করে এই সময় ঢাকায় কেন এলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত বছর পর তাকে কিভাবে খুঁজে বের করলো আমাদের গোয়েন্দা সংস্থা? এখানে গল্পের মোড় আসে। গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। মোজাফফর ঢাকায় এসেছিলেন কোনো সাধারণ কারণে নয়, তার সামনে একটি মিশন ছিল, আর সেই মিশনের টার্গেট ছিল একজন মানুষ, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাবুন তো, 45 বছর আগে যে ব্যক্তি একজন রাষ্ট্রপতিকে খুন করেছে, প্রায় 5 দশক পর সেই একই ব্যক্তি ফিরে এসেছে সেই রাষ্ট্রপতির ছেলেকে খুন করতে। এটা কি কোনো সাধারণ সমাপন, নাকি এর পেছনে আছে কোনো বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া? তথ্যগুলো একটার পর একটা সাজাতে গেলে একটা ভয়াবহ চিত্র ফুটে ওঠে। মোজাফফর 45 বছর ধরে কোথায় ছিল? গোয়েন্দা নথি বলছে সে ভারতের ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন স্থানে ছদ্মবেশে লুকিয়েছিল। কখনো সে নিজেকে বিপ্লব সরকার বলে পরিচয় দিয়েছে, কখনো জয় ব্যানার্জি, আর তাকে আশ্রয় দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এটা কোনো আন্দাজ নয়, গোয়েন্দা সূত্রের নিশ্চিত তথ্য। কিন্তু এখানে একটা চমকপ্রদ তথ্য আছে যা অনেকেই জানে না। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ খুনি হাসিনা সরকারের পুরো 15 বছরের সময়কালে এই মোজাফফর কোনো বাধা ছাড়াই বাংলাদেশের ভেতরেই ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি যাকে গ্রেফতার করার জন্য দেশবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। সে ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় এদেশে নিরাপদে ঘুরে বেড়াচ্ছিল। গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু 2024 সালের আগস্টে যখন ছাত্র জনতার অভ্যুত্থানে সেই সরকারের পতন হলো, তখন মোজাফফর আবার সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেল। এর মানে কি? এর মানে হলো সে যাকে আশ্রয় দিয়েছিল সেই শক্তির সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল, আর সেই শক্তির পতন হলে তার নিরাপত্তাও ভেঙে যাচ্ছিল। এবার আসে 2026 সালে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই মোজাফফর আবার ঢাকায় ফিরে এলো। কেন? গোয়েন্দা সূত্র বলছে সে একটি কিলিং মিশন নিয়ে এসেছিল, আর এই মিশনের পেছনে ছিল ভারত এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশনা। তাদের পরিকল্পনা ছিল তারেক রহমানকে খুন করে দেশে এক ভয়াবহ অরাজকতা সৃষ্টি করা, আর সেই সুযোগে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলে ঘোষণা দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমানকে খুন করতে এতটা মরিয়া হওয়ার পেছনে কি আছে? এর উত্তর লুকিয়ে আছে রাজনীতির গভীরে। তারেক সরকার ক্ষমতায় আসার পর যা করেছেন তা প্রতিবেশী দেশটির জন্য একেবারে অগ্রহণযোগ্য। চীনের সাথে একের পর এক বিশাল অর্থনৈতিক চুক্তি, ভারতের সাথে একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি বাতিল, আর পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়। এই 3টি পদক্ষেপই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছে, আর এই সমীকরণ পরিবর্তন মেনে নিতে পারছে না ওপারের শাসক গোষ্ঠী। তাই তারা তাদের পুরনো অস্ত্রটাই আবার ব্যবহার করতে চেয়েছে। 1981 সালে যে অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছিল,
2026 সালে সেই একই অস্ত্র দিয়ে তারেক রহমানকে সরানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এখানে ঘাতক চক্রের পরিকল্পনার বড় একটা ফাঁক ধরা পড়েছে। তারা ভুলে গেছে বাংলাদেশ আর আগের মতো নেই। ঢাকায় এখন শুধু রয়ের এজেন্টরাই নয়, কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে কাজ করছে আরেকটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা। আর ঠিক এই দুই পরাশক্তির গোয়েন্দা যুদ্ধের মাঝখানে মুজাফফরের পুরো পরিকল্পনাটা ভেস্তে গেছে। ডিবির ফাঁদে সে ধরা পড়েছে। একটা বিষয় খুব ভালো করে খেয়াল করুন, ৪৫ বছর ধরে যে ব্যক্তিকে কেউ খুঁজে পায়নি, বিএনপি সরকার এলেও যাকে খুঁজে বের করা সম্ভব হয়নি, সে হঠাৎ করে এখন কিভাবে ধরা পড়ল? এর পেছনে নিশ্চয়ই একটি বিশেষ গোয়েন্দা অপারেশন কাজ করেছে, যার সূত্রপাত অন্য কোথাও। এটা কোনো সাধারণ গ্রেফতার নয়, এটা একটা আন্তর্জাতিক গোয়েন্দা যুদ্ধের ফলাফল। এবার আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, মুজাফফর কি? সে মূলত শেখ মুজিবুর রহমানের সে বিতর্কিত রক্ষী বাহিনীতে কমিশনপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। রক্ষী বাহিনী বিলুপ্ত হলে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। 1981 সালে চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনে কর্মরত ছিল। এখন প্রশ্ন হলো, রক্ষী বাহিনীর প্রতি তার সেই পুরনো আনুগত্য কি তাকে জিয়াউর রহমানের বিরুদ্ধে উস্কে দিয়েছিল, নাকি এর পেছনে ছিল ওপার বাংলার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? আর এখান থেকে আরেকটা অন্ধকার অধ্যায়ের দিকে যেতে পারে। 1981 সালের সেই হত্যাকাণ্ডের পরপরই যা ঘটেছিল তা ইতিহাসের সবচেয়ে রহস্যময় অংশ। সেনাবাহিনীতে শুরু হয়েছিল এক নির্মম দমন অভিযান। বিচারের নামে হত্যা করা হয়েছিল বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে। আর সবচেয়ে চমকপ্রদ ঘটনা হলো মেজর জেনারেল মঞ্জুরের রহস্যজনক মৃত্যু। যিনি সেই হত্যাকাণ্ডে তদন্তের দায়িত্বে ছিলেন, তাকেই চরম রহস্যজনকভাবে খুন করা হলো। কেন? কারাই খুনের পিছনে ছিল? দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে একটা কথা চাপা দেওয়া হয়েছে, সেই সময় সেনাপ্রধান এরশাদ এবং শেখ হাসিনা মিলে অত্যন্ত দ্রুতগতিতে বিচারের ফাইল কার্যকর করেছিলেন। কেন এত তাড়াহুড়ো? কারণ তাড়াতাড়ি বিচার শেষ করলে আসল সত্যটা কখনো বেরিয়ে আসবে না। জেনারেল মঞ্জুরকে খুন করার পেছনে কারা ইন্ধন দিয়েছিল, সেই প্রশ্নটা আজও অমীমাংসিত। আর একটা প্রশ্ন যা 4 দশক ধরে ঘুরপাক খাচ্ছে, জিয়াউর রহমান খুন হওয়ার দিন শেখ হাসিনা সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হয়েছিলেন। এটা কি শুধুই একটা সময়ের সয়াল, নাকি এর পেছনেও কোনো গভীর সংযোগ আছে? আর দেশে ফিরিয়ে আনার মাত্র 13 দিনের মাথায় কেন খুন হলেন জিয়াউর রহমান? এই 13 দিনের ভেতরে কি এমন ঘটল যে একজন রাষ্ট্রপতিকে খুন করতে হলো? এই সব প্রশ্নের উত্তর এখনো অন্ধকারে, কিন্তু মুজাফফরের গ্রেফতার সেই অন্ধকারের দরজায় একটা আলো ফেলেছে। এই গ্রেফতার শুধু একজন প্রধানমন্ত্রীর জীবন বাঁচায়নি, এটা ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যের তালা খুলে দেওয়ার সুযোগ তৈরি করেছে। দেশের বুদ্ধিজীবী মহল, সচেতন নাগরিক সমাজ আর রাজপথের মানুষ এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় কমিশন গঠনের দাবি তুলেছেন। সেনাবাহিনীর প্রবীণ কর্মকর্তা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি স্বাধীন তদন্তের মাধ্যমে 1981 সালের সেই রক্তাক্ত অধ্যায়ের প্রকৃত সত্যটা বেরিয়ে আসতে হবে। এটা কোনো প্রতিহিংসার জন্য নয়, এটা জাতি হিসাবে আমাদের অধিকার। আমরা জানতে চাই আমাদের ইতিহাসের আসল সত্যটা। ইতিহাস বলে যে ষড়যন্ত্র একবার ব্যর্থ হয়, তার পেছনে সাধারণত দ্বিতীয় পরিকল্পনাও থাকে। মুজাফফর ধরা পড়েছে বলে কি ষড়যন্ত্রের পুরো চক্রটা ভাঙা গেছে, নাকি এটা শুধু বরফের টুকরো আর সমুদ্রের নিচে আরও একটা কিছু লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার দায়িত্ব এখন আমাদের সবার। কারণ ইতিহাস যাদের ভুলে থাকতে দেওয়া হয়, তারা ভুলে থাকার অধিকার রাখে না। আর যারা ইতিহাস ভুলে যায়, তারা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তিও ভোগ করতে বাধ্য হয়। আপনার কি মনে হয়, মুজাফফরের গ্রেফতার কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে? 1981 সালের সেই অভিশপ্ত রাতের আসল সত্যটাকে আদৌ আমরা কোনোদিন জানতে পারবো? মন্তব্যে লিখে জানান আপনার চিন্তা। আর এই ধরনের গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সত্যের সন্ধানে আবার ফিরে আসবেন। ধন্যবাদ।